সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু বং পিএনপিসি অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। অবশ্যই এই ভিডিওটা পার্টিকুলার ইস্টবেঙ্গল ফ্যানেদের জন্য, তার সাথে কিছু ছোটো ছোটো আপডেট রয়েছে, বেসিক্যালি ট্রান্সফারের কথা বলবো, বাট তার সাথে সুপার কাপ নিয়ে দুটো একটা ছোটো ছোটো বিষয় বলার রয়েছে, কারণ কাল থেকে বেশ কিছু অন্যরকম কমেন্ট আমি পেয়েছি, তো মনে হলো যে একটু ক্ল্যারিফাই করে দেওয়া দরকার রয়েছে। দেখো, অবশ্যই যেটা ঘটনা কালকে ঘটেছে, ইস্টবেঙ্গল সুপার কাপ চ্যাম্পিয়ন হয়েছে, প্রথমবারের মতো সুপার কাপ ইস্টবেঙ্গল জিতেছে, কিন্তু অনেকের মধ্যে কনফিউশন তৈরি হয়েছে। আমি কমেন্টও পেয়েছি যে কেন আমি এত কম নলেজ নিয়ে ভিডিও বানাই, কেন আমি উইকিপিডিয়া চেক করিনি। তো ব্যাপারটা এটাই যে সুপার কাপ নাকি এর আগে ইস্টবেঙ্গল 3বার জিতেছে, আমি কেন এটাকে প্রথমবারের মতো সুপার কাপ বলেছি। যাই হোক, যেটা মেন ব্যাপার যে 2011 অবধি, 1997 থেকে 2011 অবধি কিন্তু আমাদের এখানে একটা সুপার কাপ ছিল, এটা আমরা সবাই জানি, যারা এতদিন ধরে ফুটবলটা দেখেছি তারা আমরা অবশ্যই জানি। কিন্তু সেই সুপার কাপটা ছিল একটা সিঙ্গেল ম্যাচ টুর্নামেন্ট, যারা আমাদের জাতীয় লিগ জিততো বা পরবর্তী যেটাতে নাম হয় আই লিগ, সেই চ্যাম্পিয়ন এবং ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন, এই দুটো টিমের মধ্যে কিন্তু খেলা হতো, এবং যারা জিততো তারা সুপার কাপ টাইটেলটা পেতো। এর মধ্যে ইস্টবেঙ্গল তারা রেকর্ড টাইমে এটাকে জিতেছিল 3বার, তারপর ডেম্পো, মোহনবাগান, সালগাঁওকর তার মধ্যে 2বার করে জিতেছিল। কিন্তু এটা 2011-তে বন্ধ হয়ে যায়, এটাকে আর কন্টিনিউ করা হয়নি। এবং ফেডারেশন কাপ, যেটা 1977 থেকে শুরু হয়েছিল, 2017 অবধি কন্টিনিউটি ছিল তার, এবং প্রথমবার আইটিআই মোহনবাগানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। এবং তারপর থেকে মোহনবাগান ইস্টবেঙ্গলের মোটামুটি ফেডারেশন কাপে একটা ভালো রাজত্ব ছিল, বাট মোহনবাগান একটা ফার অ্যাহেড টাইটেল নিয়ে কিন্তু জার্নি শেষ করে ফেডারেশন কাপের। এবং 2017-তে ফেডারেশন কাপ বন্ধ হয়ে যাওয়ার পর 2018 থেকে কিন্তু আমাদের এখানে সুপার কাপ চালু হয়, যে সুপার কাপটা প্রথমে নাম ছিল হিরো সুপার কাপ। যেহেতু এইবারে স্পন্সর কিছু ছিল না, যেহেতু ওড়িশাতে হচ্ছে, এবং স্পোর্টস ওড়িশা বা ওড়িশা সরকারের একটা এখানে ইনভলভমেন্ট ছিল টুর্নামেন্টটা করার পেছনে, এবং সেখানে নাম হয় কালিঙ্গা সুপার কাপ। সেই সুপার কাপের কিন্তু এটা 4th এডিশন। প্রথমবার চ্যাম্পিয়ন হয় বেঙ্গালুরু 2018-তে, 2019-এ চ্যাম্পিয়ন হয় গোয়া, এবং অবশ্যই 18-তে বেঙ্গালুরু কিন্তু ইস্টবেঙ্গলকে হারিয়েই চ্যাম্পিয়ন হয়েছিল। 2020 এবং 2021 কোভিডের জন্য আমাদের এখানে টুর্নামেন্ট বন্ধ থাকে। 22-23 সিজনে এই টুর্নামেন্ট আবারও রিজিউম হয়, এবং গতবার কিন্তু চ্যাম্পিয়ন হয় ওড়িশা এফসি, সেটা অবশ্যই কিন্তু বেঙ্গালুরু এফসিকে হারিয়ে। এবং আবারও এইবারে চ্যাম্পিয়ন কিন্তু ইস্টবেঙ্গল, প্রথমবারের মতো চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল, এবং সেটা গতবারের চ্যাম্পিয়ন ওড়িশা এফসিকে হারিয়ে। এবং যেটা আমাদের এখানে নতুন নিয়ম হয়েছে যে যারা সুপার কাপ চ্যাম্পিয়ন হবে তারা কিন্তু চলে যাবে এফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর যে কোয়ালিফিকেশনস রাউন্ড রয়েছে সেখানে। অর্থাৎ ইস্টবেঙ্গল কিন্তু বহু বছর পর আবারও এশিয়ান কম্পিটিশনে পা রাখতে চলেছে। 2015-16 মোস্ট প্রবলি লাস্ট টাইম ইস্টবেঙ্গলকে আমরা এফসি কাপে দেখতে পেয়েছিলাম। তো আবারও বহু বছর পর যেমন ইস্টবেঙ্গল ট্রফি জিতেছে, সেরকমই কিন্তু অনেকটা সময় পর ইস্টবেঙ্গল যাচ্ছে এফসি টুর্নামেন্টে। তবে এবারে নাম চেঞ্জ হয়ে যাচ্ছে এফসি চ্যাম্পিয়ন্স লিগ 2। যারা সুপার কাপ চ্যাম্পিয়ন, অর্থাৎ ইস্টবেঙ্গল কিন্তু চলে যাবে কোয়ালিফিকেশনস রাউন্ডে, প্রিলিমিনারি কোয়ালিফিকেশনস রাউন্ডে। এবং যারা আইএসএল লিগ শিল্ড জিতবে তারা কিন্তু চলে যাবে এফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর গ্রুপ স্টেজে। তো এটা যথেষ্ট ভালো দিক। কিন্তু হ্যাঁ, আমাদের কাছ থেকে কিন্তু এফসি চ্যাম্পিয়ন্স লিগের যে স্পট, সেই স্পট চলে গেছে। আগামী কত বছরে সেটা ফিরবে আমাদের কোনো আইডিয়া নেই। কিন্তু হ্যাঁ, এফসি চ্যাম্পিয়ন্স লিগ 2-এতে আমাদের দুটো ক্লাব কেমন পারফরমেন্স করে সেই দিকে কিন্তু অবশ্যই আমরা তাকিয়ে থাকবো। এবং অবশ্যই এটা জানিয়ে রাখা দরকার যে যেটা আইএসএল কাপ ছিল, মানে লাস্ট সিজন অবধি যেটাকে চ্যাম্পিয়ন হিসাবেই ঘোষণা করা হতো, সেটা কিন্তু শুধুমাত্র আইএসএল কাপ উইনার হিসাবেই সেই টিমকে বলা হবে, না তো তাদের চ্যাম্পিয়ন বলা হবে, না তো তাদের কোনো রকম স্পট বা কোনো ব্যাপার থাকছে আগামী দিনে এএফসি কোনো টুর্নামেন্টে। তবে অবশ্যই সাফ যেহেতু ক্লাব চ্যাম্পিয়নশিপ স্টার্ট করছে, সেখানে কোন কোন টিম যায় সেটাও কিন্তু অবশ্যই আমরা দেখব। সুপার কাপে কালকে অবশ্যই ম্যান অফ দ্য ম্যাচ কিন্তু ফাইনালে হয়েছে সাউল ক্রেসপো, এবং টুর্নামেন্টের বেস্ট প্লেয়ার হয়েছে ইসাকর রালতে। এই প্লেয়ারটাকে নিয়ে হিউজ ফিউচার রয়েছে, মারাত্মক পোটেন্সিয়াল প্লেয়ার। সিরিয়াসলি বলছি, যে পজিশনে ওকে খেলাও না কেন, ও নিজের পারফেক্ট যে ফুটবলটা রয়েছে সেটাকে ডেলিভার করে, এবং সের্জিও লোবেরার হাতে পড়ে তার একটা ভীষণভাবে উন্নতি হয়েছে। এবং আমি আগেই বলেছিলাম, গত কয়েক সপ্তাহ আগেই ভিডিও বানাতে গিয়ে বলেছিলাম যে ইসাকর রালতে যেভাবে উঠছে, হয়তো খুব বড় জোর আমাদের ওয়ার্ল্ড কাপ কোয়ালিফিকেশনস রাউন্ডের ম্যাচগুলো রয়েছে, সেখানে যদি ইগার্সটি ম্যাচ খুব একটা কাটাছাড়া করতে না চান, তারপর তাকে নিয়ে কী হবে সেটা পরের বিষয়। কিন্তু তারপরে যে ফেজটা আসছে, যে জুন মাসের পর থেকে আমরা নতুন আবার একটা জার্নি স্টার্ট করব, তখন কিন্তু ইসাকর রালতাকে যদি আমরা টিমে দেখতে পাই তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না। এবং আপাতত ওর যা পারফরমেন্স, সেখানে কিন্তু ইন্ডিয়ান ন্যাশনাল টিমে ইমিডিয়েটলি ঢোকার রাস্তা ওর জন্য তৈরি। তবে অবশ্যই ইগার্সটি ম্যাচ তাকে কনসিডার করবেন কি করবেন না সেটা পরে আমরা বুঝতে পারবো। এবার যেটা মেন ব্যাপার, যে ট্রান্সফারের মার্কেটে একটু ঢোকা যাক, সেখানে অবশ্যই যেটা বড় ব্যাপার যে আপাতত চিংলেনসানা সিং কিন্তু কোথাও সই করতে পারছে না। কালকের আপডেট ছিল যে চিংলেনসানা বেঙ্গালুরু এফসির সাথে একটা ডিল সাইন করতে যাচ্ছে, বাট আপাতত সেখানে এআইএফএফের যে এথিক্যাল কমিটি রয়েছে তারা ব্যাপারটাকে আটকে দিয়েছে, কারণ হায়দ্রাবাদ এফসিও কিন্তু বেশ কিছু বিষয়
এএফএফের যে ডিসিপ্লিনারি কমিটি বা এথিক্যাল কমিটি রয়েছে তাদের কাছে নিয়ে এসেছে। যে এনওসি নিয়ে সব কিছু চর্চা চলছিল, যে চিংলেনসানা সিংয়ের এনওসি ক্লিয়ার হয়ে গেছে, চিংলেনসানা সিং আপাতত ফ্রি এজেন্ট, সেখানে হায়দ্রাবাদ এফসি কিন্তু ইন্টারফেয়ার করেছে এবং তারা তাদের যা কিছু ডকুমেন্টস রয়েছে সেইগুলোকে জমা দিয়েছে এবং সেখানেই এথিক্যাল কমিটি কোথাও আপাতত বসবে এবং বসে তারা ঠিক করবে যে আদৌ সানাকে ফ্রি এজেন্ট হিসেবে ঘোষণা করা যাবে কি না, আদৌ সানাকে হায়দ্রাবাদ এফসি ফ্রিতে ছাড়বে কি ছাড়বে না, নাকি তার যে ট্রান্সফারের ব্যাপারটা রয়েছে সেটা হায়দ্রাবাদ এফসি হ্যান্ডেল করবে, যেহেতু তার সাথে লং টার্ম কন্ট্রাক্ট রয়েছে। তো এটা আপাতত টানাপোড়েনের মধ্যে থাকলো, কিন্তু এই ক্ষেত্রে যে জিনিসটা হলো যে বেঙ্গালুরুতে তার যা যাওয়ার রাস্তা ছিল সেটা তো পাকা হয়ে গেছিলো, সেখানে একটা আপাতত গেট পড়ে গেল এবং তার চেয়েও বড় কথা যে আগামী দিনে ন্যাশনাল টিম সিলেকশনের ক্ষেত্রে যে সানার একটা বিরাট বড় বাধা তৈরি হচ্ছে সেটা এখন থেকে বলে দেওয়া যেতে পারে। তবে এর ভেতরে আর কি কি গল্প রয়েছে আমি সিরিয়াসলি বলছি জানি না, হয়তো আস্তে আস্তে যত দিন যাবে আমরা সেই স্টোরিগুলোকে ধীরে ধীরে বুঝতে পারবো। নেক্সট যে ব্যাপারটা সেটা কিন্তু অবশ্যই বলতে হয় আনোয়ার আলীকে নিয়ে, কারণ আনোয়ার আলী আপাতত মোহনবাগানের সাথে চুটিয়ে প্র্যাকটিস করছে এবং মোহনবাগান ফ্যান্সরা তারা জানলে হয়তো খুশি হবে যে কালকে মোহনবাগান কিন্তু একটা প্র্যাকটিস ম্যাচ অবধি খেলেছিল এবং সেখানে 90 মিনিট আনোয়ার আলীকে কিন্তু খেলতে দেখা গেছে এবং হাবাসের তত্ত্বাবধানে আপাতত আনোয়ার আলী জাস্ট অন্য লেভেলে নিজেকে নিয়ে যাচ্ছে, তার ট্রেনিংয়ের মাধ্যমে হার্ড ট্রেনিং করছে। শুরু থেকে কিন্তু যেটা বলেছিলাম যে আনোয়ার কিন্তু ফেরার জন্য মরিয়া, তবে অবশ্যই তাকে ডার্বিতে বা খুব আর্লি তাকে ইউজ করা হবে কি না, করা হলেও কতক্ষণের জন্য ইউজ করা হবে পুরোটাই কিন্তু ডিপেন্ড করছে হাওয়াসের ওপর। তবে আপাতত আনোয়ার আলী যে জায়গাতে এসে পৌঁছেছে, যদি ডার্বিতে তাকে ইউজ করা নাও হয় বা যদি সামনের 2-3টে ম্যাচে আমরা খুব বেশি আনোয়ার আলীকে ইনভলভমেন্ট হতে নাও দেখি, তাহলেও কিন্তু 2 থেকে 3টে ম্যাচের পর থেকে আনোয়ার আলী 90 মিনিট খেলার মতো জায়গাতে গিয়ে পৌঁছে যাবে। তবে অবশ্যই যেহেতু বড় ইনজুরি হয়েছিল সেই জায়গাটা মাথায় রেখে কতটা রিস্ক এখানে হাবাস অ্যান্ড আনোয়ার আলী দুজনেই তুলতে চাইবে নিজেদের জন্য, টিমের জন্য, সেটাও কিন্তু অবশ্যই টকিং পয়েন্ট হবে। তবে অবশ্যই আমরা যারা আনোয়ার আলীর পার্সোনাল ফ্যান তারা কিন্তু ইমিডিয়েটলি ওয়েট করে রয়েছি যে কবে আনোয়ার আলী আবারও মাঠে নামবে, কারণ একদিকে শোনা যাচ্ছে যে সন্দেশ ঝিঙ্গান তার জন্য একটা চোট বড় ধাক্কা হয়ে আসছে তার এই বাকি সিজনের জন্য। অনেক জায়গাতে বলা হচ্ছে যে গোটা সিজন থেকেই নাকি রুল আউট হয়ে গেছে, যদি এখনও অবধি তার কোনো কনফার্মেশন আসেনি এফসি গোয়ার তরফ থেকে বা আমাদের ন্যাশনাল টিমের তরফ থেকেও। সেটা যদি হয়, সিরিয়াসলি বলছি, যেভাবে আমরা এশিয়ান কাপে আমরা আনোয়ারকে মিস করছিলাম, ওয়ার্ল্ড কাপ কোয়ালিফিকেশনসে সন্দেশ ঝিঙ্গানকে ব্যাডলি মিস করব। জাস্ট আমাদের জন্য খুব খারাপ একটা মেসেজ হতে যাচ্ছে। তবে অবশ্যই আনোয়ার ফিরে আসছে এটা ঠিক ততটাই ভালো মেসেজ, কিন্তু সন্দেশের চলে যাওয়াটা ততটাই খারাপ মেসেজ হতে পারে। তবে এখনও অবধি যেহেতু কনফার্মেশন নেই আমি সেই নিয়ে আর কিছু বেশি বললাম না। নেক্সট ব্যাপারটা অবশ্যই বলতে হয় কিন্তু বোরহা হেরেরাকে নিয়ে। কালকে ইস্টবেঙ্গলকে ট্রফি জেতানোর পর যেটা শকিং ব্যাপার সবার সামনে উঠে আসে মার্কাসের টুইট থেকে, যে বোরহার একটা লোন মুভের জন্য কিন্তু এফসি গোয়া ইস্টবেঙ্গলের সাথে কথাবার্তা চালাচ্ছে এবং সম্ভবত সেই ডিলটা ডানের দিকে এগোচ্ছে। রিমাইন্ডার সিজনে তাকে লোনে গোয়া নিতে চাই। ম্যানুয়েল মার্কোস রোকা তাকে লাস্ট 5 মাসে একটা বিরাট ব্রেক দিয়েছিলেন তার কেরিয়ারে। লা লিগাতে তার ডেবিউ হয়েছিল ম্যানুয়েল মার্কোস রোকার কোচিং এবং তাকে আবারও হায়দ্রাবাদ এফসিতে ফিরিয়ে আনেন এবং যেভাবে খুশি তাকে ইউজ করেছেন তার ফায়দা কিন্তু গত সিজনে তিনি তুলেছিলেন এবং এই সিজনে তার সেই পারফরমেন্সের ভিত্তিতে শুরুতে কিন্তু রুমার ছিল যে এফসি গোয়াতে বোরহা এবং ওডেই দুজনেই কিন্তু জয়েন করতে চলেছে ম্যানুয়েল মার্কোস রোকাকে। বাট পরবর্তী ক্ষেত্রে ইস্টবেঙ্গল সেই ডিলটা ভেস্তে দেয় এবং ইস্টবেঙ্গল বোরহাকে সই করায় এবং অবশ্যই ভিক্টরকে পেয়ে যায় গোয়া। দুদিকেই কিন্তু দুটো ডিল পারফেক্টলি চয়েস ছিল এবং দুটো প্লেয়ারই দুদিকে কিন্তু ভালো পারফরমেন্স করছিল। বাট এই মুহূর্তে দাঁড়িয়ে বোরহার ডিলটা যে কোথাও জাস্ট ইস্টবেঙ্গলের ট্রফি জয়ের 1 ঘন্টার মধ্যে গোয়ার দিকে চলে যাবে, প্লেয়ারটাকে ছেড়ে দিতে হবে, সেটা বহু সমর্থকই কিন্তু মন থেকে মেনে নিতে পারছিলেন না। এবং বোরহার সাথে যেহেতু এই 31শে মে 2024 অবধি চুক্তি রয়েছে, তো তাকে ছেড়ে দেওয়া মানে কিন্তু ধরে নেওয়া যেতে পারে তার সাথে আপাতত ইস্টবেঙ্গলের সম্পর্ক শেষ, কারণ আগামী দিনে গোয়াতে থেকে যাওয়ারই তার সম্ভাবনা বেশি থাকবে যদি তার পারফরমেন্স আপ টু দ্য মার্ক হয়। কিন্তু এই জায়গাতে সকাল সকাল বর্তমানে খবর বেরিয়ে আসে যে বোরহার চলে যাওয়াটা ঠিক যতটা ইস্টবেঙ্গল ফ্যানেদের জন্য খারাপ খবর, ঠিক ততটাই ভালো খবর কিন্তু কার্লোস কুয়াদ্রাস ভেতরে ভেতরে তৈরি করে রেখেছিলেন। কারণ একটা সময়ে বার্সেলোনার ওয়ান্ডার কিড, যাকে মেসির সাথে কম্পেয়ার করা হতো, যাকে মনে করা হতো মেসি ফ্যাব্রেগাস লেভেলের একটা প্লেয়ার, কিছু কিছু ভিডিও তোমরা যদি এখনও পুরনো দেখো সেখানে অনেক বার্সেলোনা ফ্যানেদের কমেন্ট রয়েছে যে ভিক্টর যদি নিজেকে ঠিকঠাকভাবে ধরে রাখতে পারতো তাহলে মেসির লেভেলে বা মেসির থেকেও আরও আপার লেভেলে হয়তো কেরিয়ার শেষ করতে পারত। বাট তার ইনজুরি এবং অবশ্যই তার হঠাৎ করে ফর্মের ডাউন হওয়া এবং ছোটোবেলায় যে পোটেন্সিয়াল ছিল সেটাকে সিনিয়র কেরিয়ারে রিফ্লেক্ট করতে না পারা কোথাও ভিক্টর ভাসকুয়েজকে কিন্তু পুরোপুরিভাবে টপ টায়ার যে রয়েছে
সেখান থেকে ছিটকে দেয় এবং তারপরে চলে যায় ক্লাব ব্রাগেতে বার্সেলোনা থেকে, এবং তারপরে MLS, এবং সেখানে লা গ্যালাক্সি, টরন্টো এফসি, বহু ক্লাবে তার খেলার অভিজ্ঞতা রয়েছে। এবং সেই 37 বছর বয়সী অ্যাটাকিং মিডফিল্ডার স্প্যানিশ ভিক্টর রড্রিগেজকে কিন্তু ইস্ট বেঙ্গল এই মুহূর্তে সই করাতে যাচ্ছে, এবং সেটাও কার্লোস কুয়াদ্রাতের যে সাজেশন রয়েছে সেই সাজেশনের ভিত্তিতে। মনে করা হচ্ছে যে যেহেতু ওই সময়টাতে মানে ইয়াগো ফালকু ধরো যখন বড় হচ্ছে বা ভিক্টর রড্রিগেজের যখন লা মাসিয়াতে ট্রেনিং হচ্ছে, সেই সময় কিন্তু কার্লোস কুয়াদ্রা তিনি বার্সেলোনা সিস্টেমটাতে ছিলেন, তিনি কোচিং সিস্টেমে ছিলেন। তো এই প্লেয়ারদের তিনি বড় হতে দেখেছেন, তিনি জানেন যে এদের থেকে কী করে খেলাটা বার করে নিতে হয়। বাট স্টিল এই প্লেয়ারটা কিন্তু সিরিয়াসলি একটা সময় দারুণ প্লেয়ার ছিল। বাট লাস্ট সিজনটা খুব খারাপ গেছে ইন দ্য সেন্স কেরিয়ারের সব থেকে বড় চোটটা কিন্তু 2023 সালে ভিক্টর ভাস্কুয়েজ পেয়েছে। 133 দিনের মতো মাঠের বাইরে ছিল, যেখানে 21টার মতো ক্লাবের ম্যাচ সে মিস করেছে। এর আগে এত বড় ইঞ্জুরি তার কেরিয়ারে হয়নি, মানে হার্ডলি 5 দিন 7 দিন 10 দিন করে মিস হতো, খুব বড় ইঞ্জুরি কিন্তু কেরিয়ারে হয়নি। বাট প্লেয়ারটার টাচ বলো, স্কিল বলো, ক্রিয়েটিভিটি বলো, আপ টু দ্য মার্ক, সিরিয়াসলি লেভেলের প্লেয়ার। এবং আমার মনে হয় যেহেতু খুব শর্ট টার্ম আপাতত সিজনের জন্য পড়ে রয়েছে, 12টা ম্যাচ এই মুহূর্তে ফোকাসড, এবং তারপর যদি নকআউটে ইস্ট বেঙ্গল যায় তো যাবে, সেটা অন্য বিষয়। বাট এই 12টা ম্যাচকে কোথাও কুয়াদ্রাত ফোকাস করছেন এবং সেখানে এই ধরনের টপ প্লেয়ারকে তিনি নিয়ে আসার চেষ্টা করছেন। তবে অবশ্যই ডিল আমরা তখনই ডান বলতে পারবো যখন সিগনেচার কমপ্লিট হবে, এবং অবশ্যই যখন ক্লাবের থেকে অ্যানাউন্সমেন্ট কমপ্লিট হবে। বাট এখানে ফ্যানেদের একটা বড় কনসার্ন রয়েছে, যেহেতু 3 তারিখে ডার্বি রয়েছে এবং খুব বেশি গ্যাপ আপাতত নেই সুপার কাপ এবং ISL শুরু হওয়ার দিক থেকে, তো সেখানে ইয়াগো ফালকু সিলভা এবং ভিক্টর ভাস্কুয়েজ এই দুজন প্লেয়ারকে কত তাড়াতাড়ি পাওয়া যাবে, কত তাড়াতাড়ি তারা টিমের সাথে যোগ দেবে, কত তাড়াতাড়ি তারা টিমের সাথে মানিয়ে নেবে, এবং কত তাড়াতাড়ি তারা টিমের বেস্ট ডেলিভারি করবে, অবশ্যই সেটা পরবর্তীকালে বোঝা যাবে। আগে এই ডিলগুলো কমপ্লিট হোক, এবং লাস্ট যদি শেষ করতে চাই সেটা হচ্ছে হাভিয়ের সিভেরো টোরো, সে যাচ্ছে কি থেকে যাচ্ছে আপাতত সেই নিয়ে কিন্তু সিরিয়াসলি কোনো প্রপার আপডেট এখনও অবধি বেরিয়ে আসেনি, এবং সেটা কিন্তু যথেষ্ট পরিমাণে কনফিউশন সৃষ্টি করছে ফ্যানেদের মধ্যে। তবে অবশ্যই আবারও বলছি, যখন আমরা দেখব যে ডিলগুলো ইস্টবেঙ্গল ক্লাবের তরফ থেকে অফিসিয়ালি প্রেস রিলিজ করে জানানো হচ্ছে যে এই প্লেয়ারদের নিয়ে আসা হচ্ছে বা এই প্লেয়ারদের ছাড়া হচ্ছে, তখনই কিন্তু আমরা কনফার্ম বলতে পারবো যে ঠিক আছে চলো এর পরিবর্তে এলো, একে আর আমরা হয়তো দেখতে পাচ্ছি না। কারণ সিভেরো টোরো আপাতত সুপার কাপ জিতে চার্জড হয়ে রয়েছে এবং জানিয়েছে 3 ফেব্রুয়ারি মাঠে দেখা হবে। তো দেখা যাক কী হয়, আমরা ওয়েট করো। এই ভিডিওটা এই অবধি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, যা যা ওপিনিয়ন্স রয়েছে কমেন্ট করে জানাতে থাকো। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন এনজয় দিস চ্যানেল। যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই।